আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি ফাহমিদা সালাম। সরকারের শতভাগ নিরপেক্ষতা চায় বিএনপি, উপদেষ্টাদের কারো কারো পক্ষপাতিত্ব করছে বলেও শোনা যাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপিকে ঘায়েল করতে চারদিক থেকে চেষ্টা চলছে, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান তার। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়। রুদ্র রফিককে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসমা হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভা। সভাটি রূপ নেয় জনসভায়। দুপুরে শুরু হওয়া এই স্মরণ সভায় যোগ দেন কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা। বক্তারা হান্নান শাহের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ শব্দের কথা বলতে চাই। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। এদিকে রাজধানীতে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই মুহূর্তে সংসদ কার্যকর করা বেশি দরকার। সনদে যেসব বিষয়ে একমত হয়েছে সেসব বিষয় নিয়ে সামনে এগোতে হবে। যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই, সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে দিয়ে যাবে, ম্যান্ডেট নিতে হবে। ইভেন ঐক্যমত যেটা হয়েছে এটাও তো ম্যান্ডেট লাগবে। অন্যদিকে গাজীপুরে আলাদা এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না। এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না, এই ধরনের অযাচিত বিতর্ক তৈরি করে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানেও এসব কথা বলেন তিনি। এ ব্যাপারে কর্মকর্তাদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। আইনের শাসন কাকে বলে এবারে নির্বাচনে দেখাতে চান বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ভোট গ্রহণের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ, সেটা এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। আপনারা যারা প্রিসাইডিং অফিসার হবেন, আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। যেদিন ইলেকশন হবে, আপনি মনে করেন ইউ আর দি চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার, চিফ ইলেকশন কমিশনার অফ দ্যাট সেন্টার। সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে আইনগতভাবে। সরকারের অন্যতম অঙ্গীকার সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর, নির্বাচন নিরপেক্ষ শান্তিপূর্ণ করার মূল দায়িত্ব ইসির। এতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। কথা বললেন শ্রম, কর্মসংস্থান ও নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। নির্বাচন কমিশনের গণমাধ্যম নীতিমালা নিয়ে বিজেসি ও আরএফইডির মত বিনিময়ে কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা ও নীতিমালা দ্রুত সংশোধনের দাবি জানানো হয়। আতিকা রহমানের রিপোর্ট। নির্বাচনের দায়িত্ব পালনে গণমাধ্যমের জন্য নির্বাচন কমিশনের বিধিমালা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এ সময় সিনিয়র সাংবাদিকরা বলেন, গত 3 সংসদ নির্বাচনের মতো নীতিমালা বহাল রেখেছে ইসি, যা কাম্য নয়। এতে স্বাধীন গণমাধ্যমের পথ রুদ্ধ করে। আপনারা আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছেন কেন? আপনারা আমাদেরকে আমাদের সার্ভিসটা নেন। যদি আমরা একসাথে না বসতে পারি, আমাদেরকে যদি না ডাকা হয়, আমাদের কথা যদি না শোনা হয়, তাহলে তো আমরা পরস্পরকে সহযোগিতা করতে পারবো না। আমরা কি চাচ্ছি, কি হলে পরে নির্বাচনটি সহজভাবে সংবাদ সংগ্রহ করা যাবে, জাতি সঠিক তথ্য পাবে এবং গণমাধ্যম কর্মীরাও হয়রানির শিকার না হয়ে তার কাজটা করতে পারবে। যে প্রিসাইডিং অফিসার অনিয়মের সাথে জড়িত থাকবেন, কারচুপির সাথে জড়িত থাকবেন,
তিনি কি সাংবাদিকদের আমন্ত্রণ জানাবেন ভিতরে যেয়ে দেখার জন্য? এই নীতিমালায় কার কাছে প্রতিকার চাইবে তার জন্য কোনো বিষয়টি একেবারে রাখাই হয়নি। প্রত্যাখ্যান করলে আসলে সামনের পথটা বন্ধ হয়ে যায়। তো আমাদের মনে হয়েছে এটা একটা আলোচনার মাধ্যমে যদি আসা যায় তাহলে ডেফিনেটলি আমরা কোনো একটা ভালো জায়গায় আসতে পারবো। সাবেক নির্বাচন কমিশনার ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ভোটের অনিয়ম ও কারচুপি ঠেকাতে সাংবাদিকদের প্রবেশাধিকার শিথিল করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া নির্বাচন কমিশন ও সরকারের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই। উই ওয়ান্ট ভেরি ফেয়ার ইলেকশন। আমরা কোনো পার্টিকে পৃষ্ঠপোষকতা করি না, করবো না ইনশাল্লাহ। আমরা বদ্ধপরিকর যে একটা ভালো নির্বাচন আমরা দিয়ে আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই। ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করানো হলো একবারে কনস্টিটিউশনালি দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের। আমরা সহায়তা করব, নির্বাচন কমিশন যেইভাবে যাবে সহায়তা চাবে সেইভাবে সরকারকে সহায়তা করতে হবে। দুই সংগঠনের পক্ষ থেকে নীতিমালা সংশোধনের জন্য বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে বিবিসি মিডিয়া অ্যাকশন। সংশোধনের প্রস্তাবনা যেটি আমরা ইতিমধ্যে জেনেছেন। আতিকা রহমান, RTV, ঢাকা। উপদেষ্টাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। দেশকে দুর্নীতি অপশাসন থেকে সেফ এক্সিট করতেই সরকার কাজ করছে, এমন মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বললেন, পতিত সরকারের সময় মানবাধিকার কমিশন রাজনৈতিক প্রোপাগান্ডা বাস্তবায়নে কাজ করত। এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইন সংস্কারে কাজ করছেন তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। মানবাধিকার সুরক্ষা জোরদার, কমিশনের স্বাধীনতা, অন্তর্ভুক্তি এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া উন্মোচন করেছে সরকার। এই নিয়ে সকালে বেসরকারি একটি হোটেলে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এ সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, এই খসড়ার মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর ভূমিকা নিতে পারবে না কমিশন, ফলে এটি একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে। বিচারাধীন মামলায় পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন। সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। আলোচনায় অংশ নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন হয়ে যাবে সেটা সঠিক নয়। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে মানবাধিকার কমিশন রাজনৈতিক নেতাদের রক্ষায় ঢাল হিসেবে কাজ করেছে। মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন হয়ে যাবে সেটা ঠিক নয়। এর আগেও ছিল, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা যায়নি। শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের দ্বারা সজ্জিত করা হয়েছিল এবং মানুষের অধিকারকে অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। এদিকে উপদেষ্টাদের সেফ এক্সিট প্রয়োজন নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সকল দুঃশাসন বন্ধে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে হবে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। মানবাধিকার সুরক্ষায় যুগোপযোগী আইন প্রণয়নের পাশাপাশি দৃঢ়তার সাথে কমিশনকে কাজ করতে হবে বলে মত দেন গুম কমিশনের চেয়ারম্যান সহ বিশিষ্টজনরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সেফ এক্সিট নয়, স্বাভাবিক এক্সিট চান বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে রাঙামাটি শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদেশে পালিয়ে না গিয়ে ঘরেই থাকবেন, কারণ তার দ্বিতীয় কোনো ঘর নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সাদেক আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরীয়তুল্লাহ সহ অন্যরা সমাবেশে উপস্থিত ছিলেন। আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এই দেশেই থাকবো, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো। আমি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিমানে করে পালিয়ে যাব, আমার তো সেকেন্ড হোম নাই।
জুলাই সনদের রাজনৈতিক দলগুলো একমত না হওয়ার বিষয়গুলো সরকারের উপর ছেড়ে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি জানান, বল এখন সরকারের কোর্টে, সরকারকে নিতে হবে সঠিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানিয়েছেন, আইনি জটিলতাগুলোকে পাশ কাটিয়ে করা হচ্ছে জুলাই সনদ, যাতে ভবিষ্যতে কোনো সরকার তা নষ্ট করতে না পারে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মত অমতের দোলাচল, ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন পরিকল্পনা আর দীর্ঘদিনের বিশ্লেষণের পর অবশেষে আর মাত্র 3 দিন পর স্বাক্ষরিত হচ্ছে বহুল আকাঙ্ক্ষার জুলাই সনদ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। স্বাক্ষরের আগে সব ইস্যুতে ঐকমত্য না হলে পরবর্তী সিদ্ধান্তের জন্য বিষয়টি সরকারের কাছে ছেড়ে দেওয়ার পথেই হাঁটছে ঐকমত্য কমিশন। তারপরে বলটা যাবে সরকারের কোর্টে। জনগণের সম্মতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আয়োজন করতে হবে, সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়া হয় এবং জনগণের সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু এখন কখন নেওয়া হবে সে ব্যাপারে দ্বিমত আছে। এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে। সরকার পক্ষ বলছে, সনদটি শুধুমাত্র জুলাই আন্দোলনের ভিত্তি নয়, বরং গেল 16 বছরের প্রহসনের একটি দলিল হয়ে থাকবে। এই যে সংস্কারের উদ্যোগ, এই যে জুলাই জাতীয় সনদ, এটার মূল কারণ তো 24 গণ অভ্যুত্থান। সংবিধান সহ সকল ইনস্টিটিউশনস এগুলার এমনভাবে একটা সংস্কার সাধন করা, যেটা করা হলে পরে বাংলাদেশে আর কখনো কেউ, কোনো ব্যক্তি বা দল বা কোনো সরকার ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী হয়ে উঠবে না। নির্বাচিত সরকার সহ কেউ যেন এই সনদ নষ্ট করতে না পারে, সেজন্য আইনের সকল জটিলতাকে মাথায় রেখেই সাজানো হয়েছে সনদের ধারাগুলো। কেউ এটাকে বাইপাস না করতে পারে, যাতে করে এই জুলাই সনদ একটা জাতীয় দলিল হিসাবে যখন যারাই নির্বাচিত হয়ে সরকারের দায়িত্বে আসবে, সংসদে সংখ্যা গরিষ্ঠ হবে, সকল পক্ষই এটাকে আপহোল্ড করবে। 15 অক্টোবরের আনুষ্ঠানিকতায় কোনো কমতি থাকছে না। ঐতিহাসিক এই মুহূর্তটি যেন শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়, সে ব্যাপারে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। স্বাক্ষরের আনুষ্ঠানিকতাই মূল আনুষ্ঠানিকতা। সেখানে হয়তো জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং কমিশনের সহসভাপতি, তারা দুজনের একটা সংক্ষিপ্ত বক্তব্য থাকবে। দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের উপস্থিতি, বাংলাদেশে কর্মরত বিদেশি মিশন সমূহের, আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতিনিধিদের উপস্থিতি, সব কিছুই সেখানে একটা ব্যাপকতা থাকবে এটার মধ্যে। 2024 সালের অক্টোবরের শুরুতে সরকার 6টি সংস্কার কমিশন গঠন করে। এরপর ফেব্রুয়ারিতে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেয়। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের কাজ। শাকিলা করিম, RTV, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও স্বৈরশাসনের আবির্ভাব হতে পারে, তাই সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। বলেন, আগামীতে নির্বাচিত সরকার সনদ বাস্তবায়ন না করলে তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবে। সকালে বিএফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল দরকার, কিন্তু দুর্নীতি পালাবদল যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে গুম, খুন, হত্যা, আয়নাঘর, লুটপাট, ব্যাংক পাচার, এই ধরনের কোনো রকম কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত না হয়। বাংলাদেশের ছাত্র জনতা আবার কিন্তু 15 বছর অপেক্ষা করবে না। যে কোনো সময় কিন্তু বাংলাদেশে আবারও নতুন কোনো অভ্যুত্থান হবার একটা শঙ্কা রয়ে গেছে। বাস্তবায়ন না করলে, অন্যায় করলে, স্বৈরাচারী পথে হাঁটলে শেখ হাসিনার যে যা ঘটেছে সেই পরিণতি হয়তো ঘটবে। তা আমরা আশা করি যে সেই পরিণতি যেন আর যেন কারো না ঘটে এবং আমাদের রক্তটা যেন সস্তা না হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এটা স্বাক্ষরিত হবে এবং সবাই এই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করবে। বিশেষত আমাদের নাগরিকদেরকে সর্বশক্তি নিয়োগ করতে হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযুক্ত বর্তমানে কর্মরত 16 কর্মকর্তার 15 জনকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, 16 জন আসামির মধ্যে একজন পলাতক মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান পলাতক রয়েছে। আসন্ন নির্বাচনে জোরালো ভূমিকা রাখতে চান বাংলাদেশ সেনাবাহিনী। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাহিনীটি বলে জানানো মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। অনুমতি না নিয়ে রাস্তার উপরে প্রতিবন্ধকতা তৈরি করে সমাবেশ করায় জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। রাজধানীর কাকরাইলে বিজয়নগরে বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশটি পণ্ড হয়। ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে পুলিশ দোষারোপ করে বক্তব্য দেন জাতীয় পার্টির কর্মীরা। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্র সহ সার্বিক বিষয়ে আলোচনা করতে জরুরি সভা ডাকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার, পাটোয়ারি সহ নেতারা। এই সরকার পুলিশের মাধ্যমে টিয়ার সেল মেরে, বিষাক্ত গ্যাস মেরে বিকাশ নূর কিন্তু ভালো পাইয়ে ছাড়া আর কিছুই না, কথা বুঝছেন। আর এই জাতীয় পার্টি ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি বলুক, আওয়ামী লীগ বলুক, আর যে দলই হোক, এই জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে দ্বিতীয় আর কোনো দল সরকার গঠন করতে পারবে না। পুলিশ ওই স্টেজের মঞ্চের শেষ মাথা থেকে আস্তে আস্তে চেয়ারগুলা গুছান শুরু করলো। গুছাই আপনার জল কামান নিয়ে আসলো, জল কামান দিয়ে পানি মারা শুরু করলো। এরপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মাইরা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। সমাবেশ ছিল, সমাবেশের অনুমতি ছিল না। বারবার বলার পরেও যখন শুনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আপনারা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং ওই যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি, আর অন্য কোনো কিছু করাও হয় না। জাস্ট ওনারা বিভিন্ন দিকে ছড়ায় ছিটে চলে গেছে। এলপিজির 12 লিটার সিলিন্ডারের দাম 1000 টাকা কম হওয়া উচিত। দাম কমাতে ব্যবসায়ীদের উদ্যোগ নিতে হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। রাজধানীর সোনারগাঁয়ে বাংলাদেশ এলপিজি ও অর্থনীতি বিষয়ক আলোচনায় এমন মন্তব্য করেন উপদেষ্টা। বিগত সরকারের গুটি কয়েক রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে গ্যাস সংকট তৈরি হয়েছিল বলেও জানান তিনি। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের ঘাটতি মেটাতে বাপেক্সের জন্য নতুন রিট করা হচ্ছে, তবে অগ্রগতি সন্তোষজনক না বললে মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। ভোলা ও অন্যান্য জায়গায় গ্যাস উত্তোলন হলে সংকট কিছুটা দূর হবে বলেও জানান তিনি। গ্যাস নাই জেনেও গ্যাসের লাইন দেওয়া হয়েছে। এই যে আমি আকিজ সহ এই সব পুরো বেল্টের আমি ওই আরএমএস টারএমএসগুলো সবগুলো দেখছি। তো এইগুলো তো গ্যাস যাবে না জেনেই দেওয়া হয়েছে, এবং এইগুলো দেওয়া হয়েছে কি বলে যে অন্যায়ভাবে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে দুর্নীতির মাধ্যমে দেওয়া হয়েছে, এবং ফলে আজকে আমরা এই সংকটে আবদ্ধ হয়েছি। কুসংস্কারের আচ্ছন্ন অধিকাংশই মানসিক চিকিৎসকের কাছে যেতে চান না। এই প্রতিবন্ধকতা ভাঙতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালু করার চেষ্টা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, অনেক কাজের উদ্যোগ নিলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না, তবে তিনি চেষ্টা করবেন। এর আগে চিকিৎসকরা পাঠ্য বইয়ে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। বিশ্বে হালাল পণ্যের বাজারের আকার এখন প্রায় $3 ট্রিলিয়ন, অথচ বাংলাদেশের অংশ মাত্র $850 মিলিয়ন। রাজধানীতে ডিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, খাদ্য প্রসাধনী, ওষুধ সহ সব খাতেই হালাল পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে, অথচ উৎপাদনের নেতৃত্ব দিচ্ছে অমুসলিম দেশগুলো। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, এটা হতাশাজনক হলেও বাংলাদেশের জন্য খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দ্বার। হালাল শিল্পকে বাংলাদেশের অর্থনীতির নতুন চালিকার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের
ইমেরিটাস অধ্যাপক কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বেলা 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে শ্রদ্ধা জানান জাতীয় কবিতা পরিষদ সহ সামাজিক ও সংস্কৃতি সংগঠন সহ মঞ্জুরুলের শুভাকাঙ্ক্ষীরা। শ্রদ্ধা জানাতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন হারালো। দলমত নির্বিশেষে মঞ্জুরুল ইসলামকে সবাই ভালোবাসত। বাসজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। ওনার মতো একটা মানুষ আপনার কেন আরো অনেক বছর বেঁচে থাকলো না? যাই হোক, ওনার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আর কি। কোনো পরিবেশ আন্দোলনে যদি আমাকে উনি দেখতে না পেতেন, দুই একবার এমন হয়েছে যে উনি আমাকে ফোন করেছেন। আমরা সবাই দোয়া করব ওনার রুহের মাগফিরাতের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 400 নির্বাচনের প্রচার। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিভিন্ন হলে ও রেল স্টেশনে শাটল ট্রেনে ক্যাম্পাসে আসা যাওয়া করার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা। দিচ্ছেন নির্বাচিত হলে ক্যাম্পাসের সমস্যা সমাধানের আশ্বাস। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে। আগামী 15 অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার আবারও জমে উঠেছে। সকাল থেকে পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, একাডেমিক ভবন সংলগ্ন, চায়ের দোকান, আবাসিক হল ও ক্যাম্পাস সংলগ্ন মেস সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ইশতেহার বিতরণ করছেন তারা। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। মোট ভোটার 28,901 জন। 8টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গাজা অভিমুখী নৌবহর সমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণ, অপহরণ ও কারাকারি দুর্বিষহ জীবনসহ নানা নির্যাতনের বিবরণ তুলে ধরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। বিতর্কিত ভূমিকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের সমালোচনা করেন তিনি। বিকেলে পান্থপথে ড্রিক গ্যালারি ভবনে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন ফিলিস্তিনে ফ্লোটিলা যাত্রার মূল উদ্দেশ্য ছিল গাজার অবরোধ ভাঙা। তিনি বলেন, ত্রাণ দেওয়ার জন্য তো দেশটিতে শত শত ট্রাক অপেক্ষা করছে, প্রবেশ করতে পারছেন না বলে সেই ত্রাণ প্রবেশ করতে পারছে না। এছাড়াও অপহরণের পর ইসরায়েলি বাহিনী তাকে নিয়ে তাদের উপর নির্যাতন চালায় বলে জানান। আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে, আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে, এবং তারপরে আমার উপরে চড়াও হয়েছে। প্রতিরক্ষা কাজে হেক্সাগার রোভার উদ্ভাবন করায় চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। তারেক রহমানের পক্ষ থেকে জিহাদের গ্রামের বাড়ি দর্শনায় এসে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গত সেপ্টেম্বরে মালয়েশিয়ায় আইটি ও রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক পান জিহাদ। দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আনোয়ার ইস্পাত ও আনোয়ার সিমেন্টের যৌথ স্পন্সরশিপে অনুষ্ঠিত হলো 8ম ক্যাপ্টেন্স কাপ গলফ টুর্নামেন্ট। রাজধানীর আর্মি গলফ ক্লাবে 4 দিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন হয় শনিবার সকাল 9টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান এন হোসেন, ওয়াইজ আর হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার আসাদুল হক সুফিয়ানি, আতিক আকবর, লেফটেন্যান্ট জেনারেল খাল ফিরোজ আহমেদ সহ বেশ কয়েকজন। আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আর্মি গলফ ক্লাবের এই সহযোগিতা একটি সুন্দর দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে জানান বক্তারা। সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।